টাকা দিয়েছে, দেখ ভাই, দেখ 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 আমার অনেক টাকা দিয়েছে। হ্যাঁ, এই টাকা দিয়ে, হ্যাঁ, আমার আমার স্যারকে হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ, তারপর অনেক চিকিৎসা করবো, আমার বাবা ভালো হয়ে যাবে তো। শিমুল বলে না, ভালো হয়ে যাবে তো। হয়ে যাবে পুতুল দি, তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে। দেখো আমাদের কাছে যা আছে কুড়িয়ে বাড়ি ঠিক টাকা জোগাড় করে নেবো, গয়নাগাটি যা আছে সব বিক্রি করে দেবো। একটা মানুষের প্রাণের থেকে তো আর গয়না বড় হতে পারে না। আচ্ছা, আমার স্যার ভালো হয়ে যাবে তো বল? হ্যাঁ, আমার স্যার ভালো হয়ে যাবে না? আচ্ছা, ডাক্তারবাবু তো বললো, তাই না? আমাকে একটুখানি দেখাতে নিয়ে যাবে রে স্যারকে, আমি একটু দেখবো। শোন, তাড়াতাড়ি চল, আমাদের এক্ষুনি যেতে হবে রে দিদি। তীর্থদাকে নিয়ে তো অন্য হসপিটালে ভর্তি করতে হবে, দেরি করা যাবে না, চল। ভাই ভাই, স্যার বেঁচে যাবে তো বল? নিশ্চয়ই বেঁচে যাবে। তুমি এত চেষ্টা করছো, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গান গাইছো তুমি। পুতুল দি, এটা ইতিহাসে লিখে রাখার মতো ঘটনা গো। আজ তীর্থদা যদি সত্যি সুস্থ হয়ে যায় না, দেখবে তোমাকে নিয়ে অহংকার করবে। আমি তোমাকে বলে দিলাম পুতুল দি। অহংকার কো গেছে, দূর বোকা মেয়ে, সত্যি তুই কি বলিস না চিমুল? আমার স্যার অসুস্থ হয়েছে, আমি তাকে সুস্থ করার জন্য বউ হয়ে চেষ্টা করছি, তাই না? এই অহংকার কো কি আছে? সত্যি বাবা, তুই যা বলিস না। দিদি, তোর জন্য তীর্থদা ঠিক বেঁচে উঠবে, জানিস তো? ভালো হয়ে যাবে, দেখিস। তুই তীর্থদাকে কতটা ভালোবাসিস। দেখ না, এই যে শিমুলের জন্য তো আজকে আমি ভালো হয়ে গেছি। তীর্থদাও একদম ঠিক ভালো হয়ে উঠবে রে। হ্যাঁ, আমার বউটা খুব ভালো, ভালো মানুষ তো, নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। চল, না দেরি করা যাবে। চল। পুতুল দি, সোজা হয়ে একটু বসো। হ্যাঁ, ওগুলো একটু ঢুকিয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট পুতুল দিয়ে চুলটা বেঁধেই করে দিচ্ছি বাকিটা। বলি, ভিতরে আসতে পারি? এ কি মা, এটা তো তোমারই বাড়ি, তুমি আবার জিজ্ঞেস করছো আসবে কি আসবে না? এসো। হ্যাঁ বলো মা, কিছু বলবে? কিসের এত গোছগাছ, কিসের হচ্ছে? জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছি মা। একটা বাড়ি ভাড়া পেয়েছি, 1 তারিখে ওখানে চলে যাব। হাতে তো আর সময় নেই, মাঝে মাত্র 2 দিন। আর তীর্থদার জন্য হসপিটালেও যাতায়াত করতে হচ্ছে, এই সময় পাবো না, গুছিয়ে নিচ্ছি সবটা। ভারী লায়ক হয়েছ, ভারী লায়ক হয়েছ, তাই আমার ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছ তো? মা, তোমার ছেলেকে নিয়ে কিন্তু আমি আলাদা হতে চাইনি। তোমরাই আমাকে এ বাড়িতে রাখতে চাইছো না, নানান কথা বলছো। এ বাড়িতে থাকলে তোমাদের মনে হচ্ছে যে বাড়ি ভাগের জন্য আমি এ বাড়িতে রয়ে গেছি। আর এছাড়া এই যে তোমার ছেলের দয়ায় আমি চাকরি পেয়েছি, সেই নিয়ে তো নানা কথা উঠছেই। মা, একটা কথা ভালো করে ভেবে দেখো তো, আমি কি নিজে থেকে এ বাড়িতে আসতে চেয়েছিলাম? আমি কিন্তু আসতে চাইনি, তোমরা সবাই জোর করেছিলে বলেই আমি এ বাড়িতে এসেছিলাম। আর তোমার ছেলেকে নিয়ে আলাদা হওয়ার কথা বলছো, আমি কে ঠিক করার তোমার ছেলে কোথায় থাকবে থাকবে না? আমি তো কেউ নই। তোমার ছেলের বুদ্ধি আছে, সে নিজে ঠিক করবে সে কি করবে করবে না। তাই প্লিজ তুমি তোমার ভুল ধারণা নিয়ে বসে থেকো না। তুই তো নিজেও বুঝিস না বল, কে তো ভালো চায় আর কে তোর খারাপ চায়। এ বাড়িতে থাকলেও জ্বালা, এই বাড়ি থেকে চলে গিয়ে আলাদা কোথাও থাকলেও জ্বালা, বুঝলি?
তোর নিজের বৌদ্ধকার মতো কোনোদিন হলো নে। আমি একটা অসুকালা মেয়ে, আমার মাথাতেও যেটুকু বুদ্ধি আছে তোমার তাতেও ভগবান সেটা বুদ্ধি দেয়নি রে। তোর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে জানিস তো। আমার ব্যাপারটা তো তুই আমার পাশে দাঁড়ালি, আমার শিমুলি আমার পাশে দাঁড়িয়েছে। আমার বাড়িটা এখন ভালো হয়ে গেছে, আমার ভাই আমার শিমুলি সব এখন। হ্যাঁ, তুই দাঁড়ালি নি, তোকে আমার চাইও নে। আমি তো নিজে দেখাচ্ছি আমার ব্যাপারটা আমার নিজে মামু মুখ ফিরিয়ে নিল। হ্যাঁ, তুই কথা বলতে আসিস না বাপু, তুই কথা বলতে আসিস না। আচ্ছা হয়েছে, এবার চুপ করো দেখি। চুপ করো মা, চুপ করো, চুপ করো। তুমি এসবের মধ্যে এসো না। দেখো তোমার স্বামীর শরীর খারাপ, তুমি তাকে নিয়ে থাকো। আমি আমার স্বামীকে নিয়েই আছি। আমার স্বামী চিকিৎসার জন্য আমি তো ভাবনা চিন্তা করছি। আমি তুই আমার মা হয়েও আমার পাশে এসে আসনি। আমার কতটা দুঃখে আছি, আমার কতটা বিপর্যয় হয়েছে সেইগুলো তো তুই দেখতে যাসনি। কালে আমার বউয়ের দিকে আঙুল তুলেছিস। আমার বউ আমার জন্য অনেক কিছু করেছে, আর সে বউকে তুই কত কত করে কথা শুনিয়েছিস। আমি গান গেয়ে পয়সা এনেছি, সেই টাকা দিয়ে আমি আমার স্বামী চিকিৎসা করছি। কত টাকায় আমি পেয়েছি বল? হ্যাঁ, তোর তাতেও তোর জ্বালা ধরেছে। হ্যাঁ, যে আমি কেন গান গেয়ে পয়সা পুজো করছি। আমি বেশ করছি। আমার বর আমি তাকে সর্বত উপার্জন করে তারপর তার চিকিৎসা করছি, তাতে তোর কি শুনে? পুতুল দি, চুপ করবে তুমি? কেন বলো তো এত কথা বলছো? হ্যাঁ, চুল বেঁধে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল তো আবার সকাল সকাল বেরোতে হবে। তীর্থদাকে নতুন হসপিটালে অ্যাডমিট করেছি। জানো তো পুতুল দি, আমার মন বলছে এবার তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে। দেখো, সে তো হলো, কিন্তু টাকা পয়সা না দিলে তো চিকিৎসা শুরু করবে না ওরা। না, তুই তো কথা বললি, আমি তো দেখলুম কত দাম জিনিসপত্রে। আমি আর কত টাকাই বা রোজগার করেছি বল? তুমি চিন্তা করো না, তোমাকে ওই বলেছিলাম না আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কালকে টাকাটা পেয়ে যাবো মনে হয়। তো কি ভালো রে। দেখ দেখে শেখ, আমার স্বামী যেন ওই স্কুল থেকে লোন নিয়েছে। তুই আমার মায়ের কে করলি বল? তুই পরাগ, বলো মা। আমার তো তেমন কিছু নেই আমার কাছে, তাই বলছিলাম যে ওই নিজের কয়েকখানা গয়না আমার এখনো আছে, তাই তোমার কাছে দিতে এসেছিল। এটুকু ভাঙিয়ে তুমি আমার জামাইয়ের চিকিৎসার কাজে লাগিও না। আমার গয়না লাগবে না, ওই গয়না তুই তো কাছে রেখে দে। গয়না নিয়ে আসে মহান হবে নিয়ে এখন। আমার লাগবে না গয়না। আমাকে বলেছে আমার গয়না আছে। হ্যাঁ, যখন টাকা পয়সা দিয়ে সামনে যাবে না তখন গয়না দিতে হবে, তার আগে লাগবে না গয়না। তোর গয়না তো আমার লাগবে না। তোর ওই গয়না নে, তোর ছোট বড় পাপি বিসর্জন দেখে যায়। আমি চাই তো তোর গয়না যদি বাইরে কেড়ে নেবে, তাই না? এখন দিলে তাহলে চুপ পেনে বেঁচে যাবি একটু। বলিও কি কথা পুতুল? হ্যাঁ, কথা তো তুমি আগেও বলতে, কিন্তু এমন ভাবে সাজিয়ে গুজিয়ে কথা তো বলতে পারতে না কখনো। বলি কে কে সেকালে এত সাজিয়ে গুজিয়ে কথাবার্তা বলা? তোমার নিশ্চয়ই মনে হচ্ছে মা কথাগুলো আমি শিখিয়েছি পুতুল দিকে। যেহেতু পুতুলদি সারাক্ষণ আমার সাথে থাকে তাই তোমার মনে হচ্ছে, তাই তো? মানে কথাটা তো তুমি আমাকেই মিন করে বললে। দেখো মা, পুতুলদি যে এই কথাগুলো বলছে সেগুলো সবটাই সত্যি, কিন্তু আমার না আর এই কথাগুলো আলোচনা করার মতো সময় নেই। তোমার মেয়ে এখন সংসারী মানুষ, তাই তুমি যতই মনে করো যে তোমার মেয়ের মাথায় বুদ্ধি নেই, কিন্তু আমি মনে করি যে তোমার মেয়ের মাথায় একটু হলেও বুদ্ধি আছে।
আমি জানি না তুমি কি মনে করো, আমি জানি না তোমার মনে হয় কি না যে তোমার ছোট বউ তোমার দুরবস্থা করবে। সেটা যদি মনে না হয় ঠিক আছে, কিংবা আমার কাছে হাঁটতে চাও না বলে হয়তো এটা স্বীকার করতে চাও না। তবে একটা কথা তোমায় বলে রাখি না, যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাকে না বলতে পারো, কিন্তু তোমার ছেলেকে জানাতে ভুলো না। এই পরাগ, কি ব্যাপার রে? হ্যাঁ? তোদেরকে আমি এত কষ্ট করে ছোট থেকে এত বড় করলাম কিসের জন্য? কিসের জন্য শুনি? এই বড় হয়ে বউকে নিয়ে আলাদা চলে যাবি তাই জন্যই? তাই জন্যই তো, সেই জন্য এত কষ্ট করে বড় করেছিলাম। পরাগ, বৌমার যদি স্কুলের কাছাকাছি হয় তাইলে সে বরং যাক না ওই স্কুলের কাছাকাছি বাড়িতে। কিন্তু কেন যাবি বাবা? তুই যাস না, যাস না বাবা। মা, তুমি আমাকে ক্ষমা করো না, এখন আর সেই দিনটা নেই। জানো তো, এখন শিমুল যেখানে থাকবে আমাকেও কিন্তু সেইখানে গিয়েই থাকতে হবে। আর মা, এই যে বাড়িতে আমি আছি, আমাকে তো অনেক কথা শুনতে হচ্ছে। আমাকে শুনতে হচ্ছে যে আমি নাকি এই বাড়ির ভোগ দখল নেওয়ার জন্য এখানে পড়ে আছি। ওকেও শুনতে হচ্ছে, এটাও শুনতে হচ্ছে যে আমি ছেলে হয়ে তোমার কোনো দায় দায়িত্ব নিচ্ছি না। ভালো কথা, কার কাছে শুনতে হচ্ছে? কার কাছে না, যে নিজে এই বাড়ির আরেকজন অংশীদার তার কাছে। শুধু তাই নয়, যে নিজে একজন অপরাধী, এমন একজন অপরাধী যে শিমুলকে খুন করার চেষ্টা করেছিল। মা শোনো, আমি ছেলে হয়ে তোমাকে বলছি মা, তোমার সমস্ত দায় দায়িত্ব আমি নেব মা। তোমার যা যাবতীয় দায় দায়িত্ব আমি নিতে রাজি আছি। তোমাকে আমি মাথায় করে রাখবো, তুমি আমাদের মা। কিন্তু হ্যাঁ মা, এটাও ঠিক যে আমি তোমাকে এই বাড়ি থেকে, মানে তোমার বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছি না। এতই যদি মার উপর দরদ, তাইলে আর যাওয়া কেন? বলছি, মা যখন চাইছে না তখন তুমি এখানেই থেকে যাও না পরাগ। কি আর হয়েছে? স্কুল ছুটির পর আমি না হয় যাতায়াতের পথে দেখা করে যাব, কারণ আমি যেটা চাইছি সেটা তো আর মা চাইছে না। আর ভগবান, এখন একটুখানি ছেলে বউ ভাব জমেছে আর উনি আসছেন দুজনকে আলাদা করতে। কেন লো? হ্যাঁ কেন রে? আমার সঙ্গে যদি তোর জামা এমন কাজ করতো তাহলে তুই ভালো লাগতো? তোর ভালো লাগতো? তখন নানা করতে শোনাতি তাকে। এই মেয়েটা তোর জন্য তো কম করেনি, আজকে এই মেয়েটা পরের মেয়ে বলে সব দোষ হয়ে গেল না? হ্যাঁ, ও বুঝি কোনো দাম নেই কো? হ্যাঁ, দেখবো তোমার কুটি বউয়ের জন্য তোমার ঝোলটা না তো সব বেরিয়ে যাবে। দাঁড়াও, সব বেরিয়ে যাবে। আমি ডাকবো তো, আমি দেখবো তোমায় ও কত ডাকে। তো যে কি হাল করবে না তুই নিজেও জানিস নিকো। এই বউ, তুই এখন থাকবি না, তুই পরাগের সাথে অন্য বাড়িতে গিয়ে শান্তিতে সুখে সংসার করবি, বুঝলি? দেখো, কে কি করবে না সেটা তো আর আমি ঠিক করে দিতে পারবো না। অন্যের ওপর আমার কোনো জোর নেই।
তবে আমি এই বাড়িতে থাকবো না সে কথা আমি বলে দিতে পারি। সেই তো, এখন তো তোমার থাকারও আর কোনো দরকার নেই না। আমার ছেলের চাকরিটা হাতে এসে গেছে, আর তুমি থাকবেই বাকি। সবসময় এক কথা কেন বলো বলো তো? এই যে আমি রোজগার করছি, টাকা পয়সা আমি দিই না? এই সংসারের রক্ষণাবেক্ষণ আমি করি না? করি তো মা, আমি টাকা তো আমি দিই। কোনোদিনও এসব কথা আমি বলিনি, কিন্তু আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। চাকরিটা কিন্তু আমি একা ভোগ করছি না মা, আমি তো তাও কিছু না কিছু করছি। তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউটি কি করছে? আমার ছোট ছেলে কি করে করবে? সে কি করে করবে? সে জেলের মধ্যে থাকলে কেউ কিছু করতে পারে? তুমি তো তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছো গো। যেটা করেছি সেটাকে আমি অন্যায্য কাজ করেছি বলো তুমি? আলবাত আলবাত অনিচ্ছ কাজ করেছো। একটা মায়ের কোল থেকে তার ছেলেকে ছিনিয়ে নিয়ে তাকে জেলে ঢুকিয়েছো, অনিচ্ছ নয়? প্রথম কথা, আমি তাকে জেলে পাঠাইনি মা। তোমার ছোট ছেলে কাজের জন্য সে জেলে গেছে। দেশে তো আইন কানুন আছে। একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেই কারণেও শাস্তি পেয়েছে। আমার জন্য কিন্তু কিছু হয়নি মা। আর তার জেল হয়েছে বলে তার চাপ আমার উপর এসে পড়বে সেটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, তোমার ছোট ছেলের দাম হয়তো তোমার কাছে আছে, কিন্তু সমাজে কি ওর কোনো দাম আছে? হ্যাঁ, আমার কাছে অন্তত কোনো দাম নেই। তোমার ছোট ছেলে না একজন খুনি, আরো আছে সে লোভী মা। সে তার লোভের জন্য, সম্পত্তির জন্য হেন কোনো কাজ নেই সে করতে পারে না। তাই ওর যে শাস্তিটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। এই শাস্তি যদি না হতো সেটা সব থেকে বড় অপরাধ হতো। মা, তোমাকে একটা কথা বলি। তুমি এই যে এসেছো আমাকে আটকাতে, তুমি চাইছো আমি কোথাও না যাই, তোমার কাছেই থাকি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি মা। তুমি না চিরকাল অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছো। ঠিক সেই কারণেই তুমি তোমার ছেলেদেরকে মানুষ করতে পারোনি মা। আমি নিজের কথাও বলছি, তোমার ছেলে হয়ে বলছি মা, তুমি আমাকেও মানুষ করতে পারোনি। আমি যতটুকু মানুষ হয়েছি, আমার বলতে দ্বিধা নেই, আমি শিমুলের জন্য মানুষ হয়েছি। কি কথা একদম। শিমুলকে দেখে মানুষ হয়েছি, ওর মনুষ্যত্ব দেখে আমি আজকে মানুষ হয়েছি। আর তোমার ছোট ছেলে, সে কি দেখবে? তার সামনে তো এমন কেউ নেই যাকে দেখে সে মানুষ হতে পারে। তুমি চিরকাল ওকে প্রশ্রয় দিয়ে এসেছো মা, সেই জন্যেই কিন্তু আজকে ওর এই পরিণতি। ভালোই হয়েছে একদিক থেকে, ও তো জেলে গেছে, মানে সংশোধনাগার, যেখানে গেলে মানুষ সংশোধন হয়ে ফিরে আসতে পারে। আমরাও চাইছি ও জেল থেকে ফিরে এলে ওর যদি কোনো সংশোধন হয়। আমার মনে হয় হবে না। ও যখন আবার এই বাড়িতে এসে ঢুকবে, ও কিন্তু আবার আগের মতোই সেই রূপই দেখাবে। সত্যি কথা বলছি না, আমার না আর সব ভালো লাগে না। শিমুল, আমরা চাই একটু শান্তিতে থাকতে। আমরা চাই আমাদের একটা শান্তির সংসার হোক। ভাড়া বাড়িতে গিয়ে আমরা থাকবো, হ্যাঁ, সেখানে হয়তো জায়গা কম, কিন্তু সেখানে শান্তি থাকবে না। ঠিক বলছিস ভাই, ঠিক কথা বলেছিস। এই বাড়িতে থেকে অশান্তি বোকা থাকা, বাবাতে থেকে শান্তি থাকা অনেক ভালো, জানিস তো। এই বইয়ের সামনে তাকিস না তোরা, এই বইয়ের সামনে তাকিস না, তো জালে শেষ করে দেবে তোদেরকে। এখন বাবাতে থাক, পরে টাকা জমে নিজেরা বাড়ি করিস। আর এই বলে থাক, নিজে বাড়ি আসর সাট করে তাও। হ্যাঁ, এই যে ছোট বৌমা, ছোট বৌমা ওকে কত দেখে, আমরা দেখবো। আর ছোট ছেলেকে ছাড়ানোর জন্য তো একেবারে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, ও ছোট ছেলে তো একদিন না একদিন এলো বলে তখন কি স্বরূপ ধারণ করে তো আমিও দেখবো, তাই না? কত সঙ্গে ও ছেলে বাতি যায়, আমিও দেখবো তাহলে। দেখুন, আপনাদের পেশেন্ট ক্রিটিক্যালি ইল, তাই ডেকে পাঠাতে হয়েছে। আমরা ভেবেছিলাম উনি একটু রেসপন্ড করবেন,
কিন্তু কোনোভাবেই রেসপন্ড করছেন না। আমাদের তরফ থেকে যা যা করণীয় তা সবই করেছি, তারপরও যদি কিছু কাজ না করে তাহলে আমরাও সত্যি বুঝতে পারছি না কি হবে। এখন ঈশ্বরকে ডাকা ছাড়া আর কিছু করার নেই। কি বলছেন কি আপনি? আপনাদের এত বড় হসপিটাল, এত ভালো ব্যবস্থা বলেই তো পেশেন্টকে এখানে নিয়ে এসেছি, তারপরে যদি এই কথা বলেন। দেখুন প্লিজ, আপনারা কিন্তু আমাদেরকে এইভাবে হেল্পলেস করে ছেড়ে দেবেন না। ডক্টর আসছে, কথা বলে নিন। ইনি ডক্টর মালহোত্রা, পেশেন্টকে দেখছেন। নমস্কার। হ্যাঁ বলুন। স্যার, তীর্থ চ্যাটার্জির বাড়ির লোকজন। স্যার কি শুনছি বলুন তো আমরা? দেখুন, আর একটাই উপায় আছে। এবারে সেই সাপোর্টে রাখতে গেলে প্রচুর টাকা খরচা পড়ে যাবে, এবং উনি কখন সেখান থেকে বেরোতে পারবেন সেটাও আমাদের জানা নেই। কিন্তু সেই অপশনটা তো আমাদেরকে বলা হয়নি। না না, সেই অপশনটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন কিনা সেই জন্যই তো আপনাদের ডাকা হয়েছে, সেটা বলার জন্য। ডাক্তারবাবু, কত 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 টাকা লাগবে? 15 থেকে 20 লাখ টাকা তো বটেই। পরাগ, 15 থেকে 20 লাখ টাকা কোথায় পাবি? কি করে জোগাড় করবি তুই? ও ডাক্তারবাবু, আপনার পায়ে পড়ি আমি, যদি দেখুন, এটা আমার খরচা নয়। যে সিস্টেম আছে সেই সিস্টেমে রাখতে গেলে একটু তো মিনিমাম খরচা তো লাগবে। ডাক্তারবাবু, আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না, যে করে হোক আমরা টাকা পয়সা জোগাড় করবো। আপনি ট্রিটমেন্ট শুরু করুন প্লিজ। ঠিক আছে, আপনাদের কনসেন্টটাও নেওয়া দরকার। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি সইটা করে দিন। ওনার স্ত্রী আছেন তো? হ্যাঁ, স্ত্রী নিশ্চয়ই আছেন ডাক্তারবাবু, কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের অন্য কারোর সইটা নেওয়া বেটার হবে। আসলে ওর স্ত্রী হচ্ছে স্পেশালি এবল, তো সেই জন্য আপনারা ওর সাইনটা অ্যাকসেপ্ট করবেন কিনা। অন্য একজন থাক, কিন্তু ওনার স্ত্রীর সইটাও দরকার। এবারে আপনারা অফিসিয়ালি সই সাবুত করে দিলে আমরা সব রকম বন্দোবস্ত করতে পারবো, কারণ এত বড় কাজ তো আমরা আপনাদের কনসেন্ট ছাড়া করতে পারি না, বুঝতেই পারছেন।